আরেকজন কূটনীতিক বিদ্রোহ করেছেন ইউনূস সরকারের বিরুদ্ধে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যিনি, আরিফা রহমান রুমা, তিনিও একজন বিদ্রোহী কূটনীতিক। এই কূটনীতিক একের পর এক বিদ্রোহ নিয়ে বিষয়টা তিনি কিভাবে দেখেন তাকে আমরা জিজ্ঞেস করবো। রুমা, আপনাকে শুভেচ্ছা। ধন্যবাদ বাড়ি ভাই। এই যে কূটনীতিক, খুব জুনিয়র একটা ছেলে, আপনি কিভাবে দেখেন তাকে? আমি বিষয়টা কিছুটা জানি। তার আমার অবস্থা অনেকটা একই রকম। মানে তাকেও ট্রান্সফার অর্ডার করা হয়েছে, কিন্তু ট্রান্সফার করলে যে আনুষঙ্গিক একটু খরচের ব্যাপার থাকে, যেমন আপনি যে যাবেন, আপনার প্লেন ফেয়ার লাগবে, আপনার ফ্যামিলির মালামাল নেবার টাকা, এগুলো দেওয়া হয়নি। আমার ক্ষেত্রেও কিন্তু একই কাজ করা হয়েছিল। তো যার ফলে তার কাছে মনে হয়েছে যে বিষয়টা মানে ঠিক স্বাভাবিক না। হ্যাঁ, এখানে অন্য কোনো দুরভিসন্ধি থাকতে পারে, এবং খুঁজে খুঁজে কার ব্যাকগ্রাউন্ড, বাবা ফ্রিডম ফাইটার, হ্যাঁ, এরকম যাকে পাওয়া যাচ্ছে তাকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। আপনি হয়তো জেনে থাকবেন যে দুজন একদম সদ্য নিয়োগ প্রাপ্ত, তাদের আর কি প্রফেশনাল পিরিয়ডটা শেষ হয়নি, ট্রেনিংয়ে ছিল, ওই সময় তাদের দুজনের কিন্তু চাকরি চলে গেছে। হ্যাঁ, তাদেরকে আর নিয়োগ দেওয়া হয়নি এটা। এবং এই ফরেন মিনিস্ট্রির লাইফে যতদূর আমরা জানি এরকম ঘটনা প্রথম ঘটছে। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ এই পররাষ্ট্র মন্ত্রণালয় জাতির পিতা বঙ্গবন্ধুর যারা খুনি তাদেরকে কিন্তু প্রতিষ্ঠিত করা হয়েছিল বিভিন্ন জায়গায়। এই মন্ত্রণালয়ের অধীনে থেকে তারা বিভিন্ন দূতাবাসে কিন্তু চাকরি করেছে দীর্ঘদিন। তো এটা নিয়ে আমরা অনেক ধরনের নেতিবাচক মন্তব্য আমরা শুনতাম আর কি সবসময়। তো আমার তো অনেক কিছু দেখার সুযোগ হয়েছে, আমি নিজ থেকে দেখেছি আচার আচরণ সবকিছু মিলে। তারা মানে যতটা না কূটনীতিক আমার মনে হয়েছে, তার চেয়ে অনেক বেশি একেবারেই কর্ণিক কাজটাই বেশি করেন। তো যাই হোক, সম্প্রতি যার কথা আমরা শুনলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তো সেও এরকমই মানে ঘটনার শিকার আসলে। আর এখন যেটা হোক, আপনি মিনিস্ট্রিতে থাকলেই বা কি না থাকলেই বা কি, আপনি কি কাজ করতে পারবেন? আপনি তো কিছু করতে পারবেন না। হ্যাঁ, নানাভাবে আপনার হয় এদের যে অবৈধ সরকারের অবৈধ কার্যকলাপের আপনার সঙ্গী হতে হবে, এবং মানে তার আসলে কার্যক্রমের অংশ হতে হবে, নাহলে আপনাকে ইস্তফা দিতে হবে। আর এইসব ইস্তফা দেওয়া বা এইসব যে বরখাস্ত, এগুলোকে আসলে যে খুব আমলে নিচ্ছি তা কিন্তু না। আমাকেও বরখাস্ত করা হয়েছে, আমারই শুনেছি। যেমন এটা মুসা, তাকে আমরা আজকে এনেছিলাম, আমাদের সাথে যুক্ত করেছিলাম। এই সরকারি আদেশটা আসার আগে তার বাড়িতে পুলিশ গিয়েছে, গ্রামের বাড়ি। পুলিশ যখন গিয়েছে সে বুঝতে পারলো পুলিশ গিয়েছে কি চায় সেটা, এবং একজন মুক্তিযোদ্ধা সন্তান সে আমাদেরকে বলল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এখন সাংবিধানিক ভাবে প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রকাশ করে বিদ্রোহ ঘোষণা করেছে। যেমন হোসেন আলী যিনি আমাদের সেই ঐতিহাসিক কূটনীতি, যিনি মুজিবনগর সরকার, প্রবাসী সরকারের প্রতি আনুগত্য ঘোষণা করে তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন। মুসা আমাদেরকে বলল আমাদের এই প্রধানমন্ত্রী এখনো প্রধানমন্ত্রী, তিনি প্রবাসী সরকার হওয়ার কথা কোন দরকার নেই, ক্যাবিনেট করার দরকার নেই, এর জন্য তিনি বিদ্রোহ ঘোষণা করেছেন। না, তাকে স্যালুট। সে অনেক জুনিয়র একটা ছেলে, এবং সে এত ছোট একজন, তার ক্যারিয়ারের পুরোটাই সামনে, এবং এরকম একটা সাহসিকতা। এবং আমার সেটাই মহান মুক্তিযুদ্ধের সময়কার কথা মনে পড়ছে। তখন বোধহয় 38 জন কূটনীতিবিদ পর্যায়ক্রমে বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের পক্ষ ত্যাগ করেছিলেন। আপনি চিন্তা করে দেখেন যে কি সিকিউর একটা লাইফ, সেই জীবনটা ছেড়ে এরকম পরিবার পরিজন নিয়ে একটা অজানার মানে দিকে আসলে তারা তখন ধাবিত হয়েছিলেন। এবং 9 মাসে যে দেশ স্বাধীন হয়ে যাবে তখন তো তারা এটা অনুমান করা যায়নি, তাই না? এটা তো মানে নিশ্চিত ছিল না। তো আজকেও যারা আমরা এর আগে জানি, হারুনুর রশিদ বা অ্যাম্বাসেডার, তারপর এই যে এখন যিনি করলেন, তো ওনাদের প্রতি বাঙালি আসলে হারুন রশিদের সাথে ওনার এখনো কথা হয়নি, ও আমাকে বললো যেটা, কিন্তু হারুন রশিদ ওর ফেসবুক পোস্টে শেয়ার করেছেন, শেয়ার করা থেকে আমরা তাকে চিনতে পারছি। এবং আজকে সকালবেলা সিডনি টাইমস সকালে যখন তাকে আনি আমরা, দুদিন আগে
বিদ্রোহ ঘোষণা করার পরে বাড়ি ছেড়ে দিয়েছে, এবং এক রুমের যে বাড়িতে উঠেছে তার ঘরে বসার মতো কোনো জায়গা নেই। 2.5 বছরের বাচ্চা তার আর কি। সেটা পার্কে গিয়ে পার্কের বাতির আলোতে আমাদের সঙ্গে কথা বলেছে, এবং বলছিল যে এটা তো সাধারণ একটা চাকরি, দেশটা অনেক বড়, আমাদের দেশটা অনেক বড়। এত ছোট একজন মানুষ, মানে বয়সের দিকে কথা বলছি, যে বয়সে কত তরুণ এবং ছোট বাচ্চা, সবকিছু সে বৃদ্ধাঙ্গুলি দিয়ে সে, মানে আসলে তো বাংলাদেশ তো আমাদের মুক্ত করতে হবে। সেই 1971 সালের একটা সিচুয়েশন অ্যাকচুয়ালি আমরা আসলে এই মুহূর্তে ফেস করছি। এবং ঠিক আমার সেই 1971 সালের 4 ডিসেম্বরের কথা মনে পড়ছে। আজকে 17 তারিখ বাংলাদেশ সময়, আমাদের এখনো 17 তারিখ হয়নি। তো আজকে রায় হবে। তো আমরা মোটামুটি অনুমান করতে পারছি যে এই অবৈধ দখলদার সরকার কি রায় দিতে পারে, কারণ রায়টা তো আর আদালত দেবে না, রায়টা দেবে অবৈধ সরকার। তো বঙ্গবন্ধু 4 ডিসেম্বর সেই তার যখন ফাঁসির আদেশ দেয়া হলো পাকিস্তানের সামরিক আদালত থেকে, তো এবং তার যে সেল ছিল সেই সেলের সামনে তার কবরও খোঁড়া হচ্ছিল, এবং উনি সেটা দেখছিলেন ওনার চোখের সামনে। তো 4 ডিসেম্বর তো, আর 10 জানুয়ারি তিনি বাংলাদেশে, তার প্রতিষ্ঠিত বাংলাদেশে তিনি জাতির পিতা হয়ে ফিরে আসলেন। এই সময়ের অপেক্ষা। আর জননেত্রী শেখ হাসিনাকে তো কমবার চেষ্টা করা হয়নি হত্যা করার জন্য। এই যে আজকে যারা আইসিটি আদালত খেলছেন, তারাই তো আসলে এই হত্যাযজ্ঞ বা এই হত্যা করার উদ্দেশ্যে যতবার আক্রমণ করা হয়েছে তারাই তো আগে পিছে ছিলেন, তাই না? কম চেষ্টা করা হয়নি। এই ছেলেটাও বলছিল যে এটা ফাঁসি টাসির কোনো গুরুত্ব দেওয়ার কোনো বিষয় না, যারা এগুলো করছে ফাঁসির দড়ি আসলে তাদের গলায় ঝুলবে। অবশ্যই ঝুলবে, কিন্তু যেটা করছে এই যে আমার আপনার সময় নষ্ট করছে, আমার আপনার অতি মূল্যবান সময়। আমরা কিন্তু এই আইসিটি আদালত নিয়ে কম টকশো করিনি, কম কথা বলিনি, বা মেজাজ খারাপের যে একটা ব্যাপার একটা, আর যারা আছে একদম আমি আপনি বাদ দেন, একদম খেটে খাওয়া যে মানুষটা, তারও ভেতরে যে সবাই তো একই রকম ভাবে বুঝতে পারছে না, তারা একটা শঙ্কা আশঙ্কা বলেন বা কি হবে এরকম একটা ব্যাপার। এই যে আমাদের মানসিক অস্থিরতার যে জন্ম দিল মোহাম্মদ ইউনূস, তার জন্য হলেও তার বিচার হতে হবে। তবে আমার বিশ্বাস যে এরকম সিচুয়েশন এবং এর ফলে মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা আরো বাড়বে আগের চাইতে। এবং আপনি লক্ষ্য করেছেন 5ই আগস্টের পর থেকে, আপনি 5ই আগস্টে যদি আসলে তখন কোনো সার্ভে করা হয়নি, বাট আমরা তো চোখে যেটা দেখেছি, সাধারণ চোখে সার্ভে করা হলে ভালো হতো। এবং আমার বিশ্বাস যে জনপ্রিয়তার পারদ দিন দিন ওনার আসলে উপরের দিকে উঠছে। এবং আজকে সিবিএস নিউজ যে ইন্টারভিউটা আজকে প্রকাশ পেয়েছে, সেখানেও বলা হচ্ছে তিনি ভারতে রাষ্ট্রপ্রধানের মর্যাদা দিয়ে আছেন। রুমা, আপনি গোপালগঞ্জের মেয়ে, আমরা ছবি দেখছিলাম কিছুক্ষণ আগেও, ভিডিও ফুটেজ দেখছিলাম, গোপালগঞ্জ, কাশিয়ানী, বিভিন্ন এলাকার রাস্তাঘাট কিন্তু কাল রাত থেকে বন্ধ, শত শত মানুষ রাস্তার উপরে। সারা বাংলা, শুধু গোপালগঞ্জ না, সারা বাংলাদেশে বিভিন্ন এলাকা থেকে একই ছবি আসছে। এই আগুন যে ছড়িয়ে গেল, কি মনে করেন? না, এটা ছড়িয়ে যাবার কথাই, যদিও বা এটাও ঠিক যে আমরা এই ক্যাঙ্গারু আদালতকে থোড়াই কেয়ার করছি, একদম বাংলা ভাষা মানে পাত্তাই দিচ্ছি না একদম। কিন্তু তারপরেও এত বড় স্পর্ধা যে দেখিয়েছে মোহাম্মদ ইউনূস তার ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে, সেই স্পর্ধার জন্য যে আগুনটা জ্বলছে মানুষের ভেতরে, আমি যেটা বললাম যে এইটার তো বিচার হতে হবে। যে আমার ভিতরে যে ক্ষোভ, যে মানে ঘৃণা, যে রাগ, যে সময় নষ্ট, এই যে আমার সময়টা যে ক্ষেপণ করা হচ্ছে, নষ্ট করা হচ্ছে, এইটার দায় তো মোহাম্মদ ইউনূসকে নিতে হবে। আপনি দেখেন একটা খুব ইন্টারেস্টিং জিনিস, যে এই যেই অভিযোগের ভিত্তিতে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ টানা হয়েছে, যার ভিত্তিতে, তার মধ্যে একটা হচ্ছে আপনার জাতিসংঘের যে মানবাধিকার অফিস, তাদের একটা রিপোর্ট, এটা কিন্তু তারা উল্লেখ করেছে 1400 হত্যা, কবে থেকে? 1 জুলাই থেকে 15 আগস্ট। তো এই অবৈধ সরকার বের করলো 1 জুলাই থেকে
বা জুলাই মাস থেকে আপনার 5ই আগস্ট পর্যন্ত যতজন হত্যা হয়েছে সে সংখ্যা হচ্ছে প্রথমে বলেছে 864, সেখান থেকে কমতে কমতে 844, 34, 30 জন কমলো। এখান থেকে ভুয়া বেরোচ্ছে, ভুয়া বেরোচ্ছে, ভুয়া বেরোচ্ছে। কেউ কেউ আবার জীবিত ফিরে আসছে, সেটাও পেলাম বোধহয় 40-42 জন তারা মানে শহীদ হয়ে ফিরে আসছে। আচ্ছা, এরপর কি করলো, প্রথম হলো একটা রিপোর্ট। সেই রিপোর্টে সেই সংখ্যা তারা হচ্ছে 52 জন বোধহয়, রাইট, 52 জনকে দেখলো যে তারা বিভিন্ন জায়গায় আসলে আগে পিছিয়ে মারা গেছে, বা ছাত্রলীগের ছিল, আছে পুলিশ আছে, তাদেরকেও নামটা ইনক্লুড করা হলো। তো সেগুলোকে যদি 52 জনকে বাদ দেই, সর্বশেষ সংখ্যা রইল 782 জন, তাই না? তাহলে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 782 জন। তাহলে 1400 আসলো কোত্থেকে? 1400 বাকি তাহলে কারা? বাকি হচ্ছে 5ই আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত 10 দিনে, 10 দিনে মারা গেছে 600। তাহলে 782 জন, ওই 35 দিনের যে কজন হত্যা হয়েছে তার যদি হুকুমের আসামি হিসেবে অথবা ক্ষমতার প্রধান থাকার জন্য জননেত্রী শেখ হাসিনাকে দায়ী করা হয়, তাহলে বাকি যে 600 জন হত্যা করা হয়েছে সে 600 জনের জন্য ক্ষমতার প্রধান থাকার জন্য মোহাম্মদ ইউনূস দায়ী। আচ্ছা, মোহাম্মদ ইউনূস যদি দায়ী হয়, আপনি দেখেন 5ই আগস্ট পর্যন্ত যে সংঘটিত হত্যাকাণ্ড তার জন্য বিচারের আওতায় আনা হচ্ছে, আইসিটি আদালতে বিচার করা হচ্ছে। আর 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে হত্যাযজ্ঞ ঘটেছে তার জন্য কি করা হচ্ছে? দায় মুক্তি দেওয়া হচ্ছে। ঘটনা কিন্তু এক, নাম্বার 1। নাম্বার 2, গতকাল বা পরশুদিন ডিএমপি কমিশনারের একটা বক্তব্য বোধহয় আপনার চোখে পড়েছে। কোথাও যদি গাড়িতে বাসে যদি আগুন লাগানো হয় অথবা কাউকে যদি হত্যার চেষ্টা করা হয়, কি করা হবে? তখন পুলিশ গুলি করবে। কারণ হ্যাঁ, পেনাল কোডে কিন্তু আছে 96 যদি দেখেন, 97 যদি দেখেন, 99 উপধারাগুলোতে যদি দেখেন, আমি আজকে পড়ছিলাম বসে বসে পেনাল কোড। তো আত্মরক্ষার কারণে, আত্মরক্ষার জন্য আপনি এটা করতে পারেন, এবং আত্মরক্ষা শুধু না, অন্যকে রক্ষার জন্য আপনি এটা করতে পারেন। এবং দেশের কোনো সম্পত্তি যদি কেউ বিনষ্ট করে, সেই সম্পদ রক্ষার জন্য কিন্তু আপনি গুলি করতে পারেন। ওকে, আপনি যে কোনো কিছু করতে পারেন, সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। তাহলে এই যে টেলিভিশন ভবন, মানে বিটিভি ভবন, আমাদের মেট্রো রেল, আমাদের সেতু ভবন সহ অসংখ্য স্থাপনা 5ই আগস্ট পর্যন্ত যে ঘটনা হয়েছে, 460টা থানা যে লুট করা হয়েছে, থানায় যে এনায়েতপুরে বলেন, আপনার যাত্রাবাড়ি বলেন, থানায় আগুন লাগিয়ে যে মানুষ পুলিশদেরকে মেরে ফেলা হলো, তাহলে এর বিনিময়ে বা এই আত্মরক্ষার জন্য কোনো পুলিশ সদস্য যদি তখন গুলি করে থাকে, সেটা কি অপরাধ? মানে কোনো কিছুতে আবার দেখেন, আপনি যে আইসিটি আদালতে তাদের বিচারের মানে আয়োজন করেছেন রীতিমতন, যেটা আসলে 71-এর মানবতা বিরোধী অপরাধের জন্য অভিযুক্ত যারা, তাদের জন্য আসলে এটা পুনঃস্থাপন করা হয়েছিল। তো সেখানে আপনি আইনজীবী দিয়েছেন, এবং ইন্টারেস্টিং হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর জন্য একই আইনজীবী। হ্যাঁ, তো সেম আইনজীবী যদি একই, মানে দুজন আসামির যদি একই আইনজীবী হয়, এমন হতে পারে যে একটা ইস্যুতে মানে যে কোনো একজন দোষী হবেন, আরেকজন হবেন না। তাহলে এই আইনজীবী সে কিভাবে এইটার সমাধান করবে? দুজনের জন্য তো ডিফারেন্ট আইনজীবী হবে। এবং কি অদ্ভুত একজন আইনজীবী, আমির হোসেন নাম, যিনি এত দ্রুততম সময়ের মধ্যে সবকিছু হয়ে যাচ্ছে, সে তো টাইম নিবে, কারণ সে কিন্তু বিবাদী যারা তাদের সঙ্গে এখন পর্যন্ত দেখাও করেনি, কথাও বলেনি। সে তো সে চেষ্টাটা অ্যাটলিস্ট করবে, রাইট? এবং তার জন্য কি নেবে? সে আদালতের কাছে সময় প্রার্থনা করবে। দেখবেন সে কখনো আদালতের কাছে সময় প্রার্থনা করেনি। মানে সবকিছু মিলে এটা কিন্তু ডেভিড বার্গম্যান তার যে ফেসবুক পেজ, মানে হ্যাঁ পেজ, সেখানে সে উল্লেখ করেছে তার ফেসবুক প্রোফাইলে, সে যেই বিষয়গুলো আসলে আন্তর্জাতিকভাবে বা মানবাধিকার সংগঠনগুলো এই বিষয়ে প্রশ্ন করতে পারে। মানে সবকিছু মিলায় মানে এত হজবরলা যে এই যে ইস্যুগুলো, আমি মানে আইনের ছাত্রী না, আইনজীবী না, আমার মাথায় যদি আসতে পারে, তাহলে সারা পৃথিবীর মানুষ যারা এই জিনিসটা দেখবে, তাদের কাছে এই কেস, এই রায় আসলে কতটা মানে মূল্য আরোপ হবে, বা আসলে ইউনূস তো আরো বেশি খেলো হয়ে যাবে। এবং গতকালকে তিনি বলেছেন বিচারের স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন নাই। ডিফেন্সের লয়ার বলতেছে স্বচ্ছতা নাই প্রশ্ন। আরেকটা যেটা প্রকাশ পেয়েছে ভিডিও ক্লিপিং, বিচারকের সাথে উনি কথা বলছেন, এটা যদি আমি যদি তার
খালাস না চাই সেটি নিয়ে প্রশ্ন উঠবে, আপনাকে নিয়ে প্রশ্ন উঠবে, আমাকে নিয়ে প্রশ্ন উঠবে, এটাও কিন্তু ফাঁস হয়ে গিয়েছে। সে কোনো কিছু গোপন থাকবে না। উনার একটা উনার একটা ফার্ম আছে, পিআর ফার্ম, এটার নাম হচ্ছে বিটিপি অ্যাডভাইজার্স। আপনারা যে কেউ, আমি ফেসবুকে পোস্টও দিয়েছি লিঙ্কডিন সহ, আপনারা যে কেউ ঢুকে দেখতে পারেন। এরা কি করছে পয়সার বিনিময় মোহাম্মদ ইউনূসের, এরা হচ্ছে পিআর ও মিডিয়া স্ট্র্যাটেজি সংস্থা। আচ্ছা, এরা কি করছে, বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের, আচ্ছা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সমর্থন এনে দিয়েছিল ইউনূসের জন্য। তারা নিজেরাই, কিন্তু আপনি এটা বানিয়ে বলছেন, আপনারা ওখানে গেলেই নিজেরা দেখতে পাবেন সবাই। যুক্তরাষ্ট্র ও ইউরোপকে টার্গেট করে মিডিয়া ইন্টারভিউ সেট করেছিল এবং ইউনূসের আন্তর্জাতিক সুনাম ও ভাবমূর্তি রক্ষার জন্য এই পিআর ফার্মকে নিয়োগ করেছিল। আচ্ছা, আর কি করেছিল, আন্তর্জাতিক ইমেজ ও প্রভাব ধরে রাখতে, এমনকি বাড়াতে মোহাম্মদ ইউনূস এই বিশেষায়িত পিআর প্রতিষ্ঠানকে ব্যবহার করেছিলেন। তো তিনি আমাদের বাংলাদেশ থেকেও যে শত শত হাজার হাজার কোটি টাকা চুরি করেছেন, সেই চুরি করা টাকা দিয়ে তিনি বিভিন্ন পিআর ফার্ম নিয়োগ দিয়েছেন তার ভাবমূর্তি বাড়ানোর জন্য। এবং আমাদের মনে আছে বোধহয় বাড়ি ভাই, একাধিক কংগ্রেসম্যান ওনার পক্ষে স্বাক্ষর করেছিলেন সেই তখনকার কেসের সময়। নিশ্চয়ই এগুলো পিআর ফার্মের কাজ, আমরা তখন বুঝতেই পারছি, আমরা দেশের মানুষ তখন হয়তো অতটা জানতাম না। সম্প্রতি বঙ্গবীর কাদের সিদ্দিকের একটা বক্তব্য খুব ভাইরাল হয়েছে। উনি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন একাধিকবার, 3বার বললেন, এই কারণেই যে উনি সবার আগে মোহাম্মদ ইউনূসকে চিনেছেন। আসলেই তাই কিন্তু, এবং উনি বলেছেন, অনেকে বিশ্বাস করেনি, এবং আজকে সবাই হাড়ে হাড়ে টের পাচ্ছে, এবং এমনই টের পাচ্ছে যে মানুষের এখন জীবনটা ত্রাহি ত্রাহি। মানে 17 তারিখে কি রায় হবে না হবে, আমি সিরিয়াসলি আমি একটু পাত্তা দিচ্ছি না, এক ফোঁটাও না, কিন্তু মানুষের আরো 1 ঘন্টার মধ্যে বোঝা যাচ্ছে রায়টা হবে। ওনার মানে মানুষের জীবনটা উনি অতিষ্ঠ করে দিয়েছেন। মানে প্রতিটা মানুষ এমন হতো যে ঠিক আছে, আমরা যারা আওয়ামী লীগের কর্মী সমর্থক বা নেতা নেতৃবৃন্দ, আমরাই অসুখী আছি বা আমরা একটা অস্থির জীবন যাপন করছি, পুরো দেশটা ভালো আছে, তাহলে তো দেশের 50% মানুষ ভালো থাকতো। আসলে কি তাই আছে? 50 মানুষ, আমি বলি 50% যারা আওয়ামী লীগ করে না বা আওয়ামী লীগের সমর্থক নয়, তারা কি ভালো আছে? তারা যদি ভালো থাকতো, হ্যাঁ, মানে একদম গরিব মানুষকে উনি আরো গরিব বানাচ্ছে, আরো গরিব বানিয়ে দিয়েছে। এবং সামনে আপনার শুরু হবে, দেখবেন যে আমরা তো একটা দুর্ভিক্ষের আশঙ্কা করছি, যে হারে মানুষ দরিদ্র থেকে দরিদ্রতর হচ্ছে, এবং বিদ্যুৎ সংকট শুরু হবে, এটা মাস্ট, এটা বিজনেস তো কিছুই নাই, যেটা আসলে আমরা রেগুলারই বলি যে সবকিছু মিলে জাতির সামনে অন্ধকার ছাড়া আর কিছু আসলে কোনো আলো দেখা যাচ্ছে না এখন পর্যন্ত। তো আলো এটাই, সেটা হচ্ছে সাধারণ মানুষ, আমি আশাবাদী হচ্ছি, সাধারণ মানুষ জেগে উঠেছে। আপনারা এত মানে মাত্র 1 বছরের মধ্যে লকডাউনটা যেভাবে সফল করে দিল, একদম সাধারণ মানুষরা, দেখবেন কোনো মানুষ রাস্তায় বের হয়নি, তাই না? এবং ঘরের মধ্যে থেকে এই যে সমর্থন জানানো, এবং এই যে আজকে রায়ের কি রায় হবে মানুষ জানে, অ্যাডভান্স একটা মানে অনুমান করতে পারছে। সেই রায়ের বিরুদ্ধে অনাস্থা কিন্তু 13ই নভেম্বর সবাই জানিয়ে দিয়েছে। এবং আজকে যে পরিস্থিতি আমরা দেখছি, এবং আজকের যে ঘটনা রায়ের পরে ঘটবে, আসলে আমি অ্যাডভান্স, আমি আপনি অগ্রিম মন্তব্য করছি, আমরা জানি না রায় কি হবে, বাট অনুমান করতে পারি। আবার যদি এটাও হয় যে সবাই জানে, বলে তুমিও জানো আমিও জানি কি রায় হবে, সবাই জানে না, তবে যদি একটা এরকম একটা অভিনয় হতে পারে যে যাবজ্জীবন কারাদণ্ড দিবে, তারপর সেই শাহবাগে আয়োজন করা হবে, ওরা দাবি করবে। হ্যাঁ, মোহাম্মদ ইউনূস তো প্রধান সমন্বয়ক, তার যে জুনিয়র সমন্বয়করা আছে তারা মিলে একটা দাবি টাবি করবে, এরকম একটা নাটক মঞ্চস্থ হলেও আসলে আমরা খুব একটা অবাক হব না। এবং আরেকটা ছবি সোশ্যাল মিডিয়াতে আছে, 32 নম্বরের কাছে বুলডোজার সহ নানা আয়োজন, দুটো বুলডোজার। এই আয়োজনটা হচ্ছে ছাত্রদলের আয়োজন, সেটা তারা আবার প্রকাশ করলো। 32 নম্বর ভাঙার নেতৃত্ব আগে তারা দিয়েছে, এই রায়ের পরে সেই বিধ্বস্ত ভবনটাকে তারা মাটির সঙ্গে মিশিয়ে দেবে সেটা। এবং এটা আমরা 5ই আগস্টের পরে দেখেছি যে যত কেস করেছে মানে আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিরুদ্ধে,
বা যত সহিংসতা তার অগ্রভাগে আমরা কিন্তু এই ছাত্রদল, যুবদল, বিএনপি তাদের নেতৃবৃন্দ এবং তাদের কিছু ফুটেজ ফাঁস হয়েছে, আমরা দেখেছি যে সেখানে বলছে যে একটু খাবে না, এতদিন খায় নাই, হ্যাঁ, একটু যত টেম্পো স্ট্যান্ড আছে, যত ব্যবসা প্রতিষ্ঠান আছে, একটা ইন্টারেস্টিং হচ্ছে মাদ্রাসা দাওয়াত দেয় নাই, খাবার ধরে নিয়ে আসছে, মানে দুটো খাবারের লোভ তারা সামলাতে পারছে না, একদম বুভুক্ষ হাবাথে এরকম একটা আচরণ। মানে রাজনীতি যে রুটি রুজির আয়োজক, এটা আমরা যারা আওয়ামী লীগের পুরনো পরিবার বলেন, মানুষ বলেন, এটা আমাদের জানা ছিল না। বরং আমরা জানতাম যে যারা রাজনীতি করে তারা রাজনীতি করে গরিব হয়ে যায়, কারণ পকেটের পয়সা খরচ করতে হয়, যার ফলে অপেক্ষাকৃত একটু সচ্ছল না হলে লিডারশিপে যাওয়া যেত না, কারণ পকেটের সেই পয়সাটা তো লাগবে। এবং মানে ওরকম একটা অবস্থায় আমরা জানতাম, কিন্তু এরকম টেম্পো স্ট্যান্ড দখল করে যে ইনকাম করা যায়, যাই হোক, এটা বিএনপি আরো বেশি করে চোখে আঙ্গুল দিয়ে মানুষকে দেখাচ্ছে, কারণ 2001 2006 ভুলে গেছে তো। আর নতুন জেনারেশন যারা, তারা তো চোখেই দেখে নাই বিএনপি কি ছিল, সেই হাওয়া ভবনের কাহিনীও তারা জানে না, সেই বিদ্যুতের বদলে খাম্বা পোতার কাহিনীও তারা জানে না, বা শুনেছি হয়তো, বা আমাদের কাছ থেকে শুনছে, চোখে দেখে নাই। বা সারের দাবিতে আন্দোলন করার সাথে সাথে মেরে ফেললো কনসার্টে, আপনার সরি, সারের দাবিতে করলো তো উত্তর অঞ্চলে, আর বিদ্যুতের দাবিতে আন্দোলন করার সাথে সাথে কনসার্টে মেরে ফেললো মানুষ। তো সেই সব ঘটনা আমাদের মুখ থেকে শুনেছে, এই পর্যন্ত মতো দেখে নাই চোখে। 2001-এর নির্বাচনে জয়লাভ করবার সাথে সাথে আপনার ভোলার লালমোহন, তারপরে বরিশালের আগলঝরা, আমাদের গোপালগঞ্জের কোটালীপাড়া, রাজশাহীর পুঠিয়া, কিছু জায়গা হয়তো আমি নাম বলতে পারছি না, হয়তো ভুলে গেছি, এই মুহূর্তে মনে করতে পারছি না, যারা বিশেষ করে হিন্দু ধর্মের লোকজন ছিল, কিভাবে ধর্ষণ করেছে, বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, শুধুমাত্র নৌকায় ভোট দিয়েছে এই অনুমান করা থেকে, তাই না? এবং সেই ধর্ষণের ঘটনা তো আমরা ভুলি নাই, যে আমার মেয়েটা ছোট, মা বাবারা একজন একজন করে আসো। এই তো বিএনপি, এই তো ছাত্রদল, এই তো তাদের যুব দলের রাজনীতি ছিল। সেনাবাহিনী থেকে উৎপত্তি, ক্যান্টনমেন্ট থেকে উৎপত্তি, কিংস পার্টি ছিল, ওই চরিত্রটা বদল হয় নাই। আজকে এনসিপি যা, বিএনপি তো তাই তাই তো ছিল, তাই না? তো সেই স্বভাবটা আসলে যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু স্বভাবটা যায় নাই আর কি। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি কালকে বলেছেন এই রায়টাকে তারা সারা দেশে সেলিব্রেট করবেন। রায় সেলিব্রেট করতে হয় না, কার্যকর করার পরে সেলিব্রেট করতে হয়। এখন কার্যকর কার রায় হবে সেটা, যে আমরা একটা কথা বলি না, নতুন পানি পাওয়া মাছ, পুঁটি মাছ শুধু লাফায়, বুঝতে পারছেন? নতুন পানি পেয়েছে তো একটু লাফাতে দেন, এনজয় করতে দেন, তারপর তো ধপাস। আমরা দেখি, আমরা পুরনো রাজনৈতিক দল, আমাদের লম্বা ইতিহাস আছে, আমাদেরকে মেরে ফেলা হয়, আমাদেরকে যেহেতু অন্য কোনোভাবে দমন করা যায় না, তো খুন খারাপি করে আমাদের দমন করার একটা অপচেষ্টা করা হয় বা ব্যর্থ চেষ্টা করা হয়। তো কখনো তো করতে পারেনি এদের যারা পিতৃপুরুষ পাকিস্তান, তারাই পারেনি, আর এরা তো কোন ছাড়। গোপালগঞ্জের সর্বশেষ কি খবর আছে আপনার? গোপালগঞ্জে আসলে ব্যাপকভাবে ধরপাকড় করা হয়েছে গতকাল রাতেও, মানে কাজ করতে দিচ্ছে না, আওয়ামী লীগের নেতৃবৃন্দ কোনো কাজ করতে পারছে না, আসলে এটাই হলো রিয়াল ফ্যাক্ট। কারণ আপনার এই 13ই নভেম্বরের আগেও কিন্তু একই পরিস্থিতি ছিল, মানে খুবই ইয়ে করে রাখা হয়েছিল। তারপর ওখানে একটা জায়গায়, একটা গ্রামীণ ব্যাংক, সাধারণ জনগণ তো আগুন ধরিয়ে দিয়েছিল উলপুরে, ওটা আমি ছবি দেখলাম। কিন্তু অন্যান্য জায়গায় মানুষকে বের হতে দিচ্ছে না। আর আসলে 1 বছর ধরেই তো মানে আওয়ামী লীগের সাথে যুক্ত যারা ছিলেন বা অ্যাক্টিভ যারা ছিলেন, আসলে তারা তো আর কেউ প্রকাশ্যে আসতে পারছে না, কেউ না। থমথমে অবস্থা, ঝড়ের আগে যেমন বাতাসগুলো বন্ধ হয়ে যায়, দমবদ্ধ একটা অবস্থা, এরপরেই যখন ঝড়টা শুরু হবে তখন আমরা আরো পরিস্থিতিগুলো দেখবো। আরিফুর রহমান রুমা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা রায়ের পরে আজকে আগামীকালকে যে কোনো সময় আপনাকে আবার আমরা চাইবো আপনার কথা শোনার জন্য।
আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা। এতক্ষণ যারা দেখলেন সবাইকে কৃতজ্ঞতা। ধন্যবাদ বাড়ি ভাই। আমি শুধু একটা কথা বলে শেষ করি। এই বাংলাদেশের মানুষ, এই আমরা কিন্তু আমাদের ভাষার অধিকার রক্ষার জন্য জীবন দিয়েছি। আমরা মহান মুক্তিযুদ্ধে যে কৃষকটা কোনোদিন বা যে শ্রমিকটা কখনো হাতে একটা কাস্তে হয়তো তুলে নেয়নি, সে কিন্তু অস্ত্র তুলে নিয়েছিল এবং অস্ত্র তুলে নিয়ে পাকিস্তানের মতো প্রশিক্ষিত একটি সেনাবাহিনীকে পরাস্ত করেছিল। তারা লেজ গুটিয়ে পালিয়েছিল। আজকে যারা ফরা তোলার চেষ্টা করছে তারা কিন্তু সেই পাকিস্তানের পরাজিত যারা, তাদেরই কিন্তু উত্তরসূরি। সো তাদেরকে এত ভয় পাওয়ার কিছু নাই। পিঠ আমাদের দেয়ালে ঠেকে গেছে। সো আমাদের এখন কেবল সামনের দিকে এগিয়ে যেতে হবে। যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে।